আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা সেটা আশঙ্কা করছি, আমরাই বারবার বলছি, পরিষ্কার নয়, আশঙ্কা করছি যারা যারা এখন পর্যন্ত এই যোগ্যতা মান অর্জন করেছেন সকলেই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন। আপনারা শুনে অবাক হবেন, 2018-র শেষে এবং 19-এর প্রথমে আমরা শিক্ষকতায় জয়েন করি, সে সময় যে ছাত্রদের আমরা পড়িয়েছিলাম সে ছাত্ররা আজকে সেই যোগ্যতা মান অর্জন করেছে। অর্থাৎ আমাদের ছাত্রের সঙ্গে আমাদের পরীক্ষায় বসতে হবে, এটা আমাদের কাছে লজ্জার। আরও এরকম হাজার রকম প্রশ্ন আশঙ্কা আজকের এই ফেসবুক লাইভ থেকে উঠে এসেছে। আমরা এর সমস্ত কিছু লিখিত আকারে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। বিষয়টা নিয়ে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ধোঁয়াশা থেকে গেল। তার কারণ হচ্ছে কোনো বিষয়ে আমরা স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না। যেমন নোটিফিকেশনটা কীরকম হবে, অর্থাৎ শুধুমাত্র 2016-র যারা পরীক্ষার্থী ছিলেন তারাই দেবেন নাকি তাদের সঙ্গে ফ্রেশার্সরাও দেবেন, এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এবার যদি সবাইকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় তাহলে যেটা হাইকোর্টের রায় ছিল সেটা হচ্ছে যে ডিক্লিয়ার্ড ভ্যাকান্সিতে এক্সামটা হতে হবে, অর্থাৎ যে ভ্যাকান্সিটা তখন ছিল যেটা সম্ভবত 26,000 তার উপরেই পরীক্ষাটা হতো। তাহলে এখন যেটা বলা হলো 44,000 ভ্যাকান্সির কথা বলা হতো। আমাদের কাছে এটা কনফিউশন হয়ে থাকলো যে এই 44,000 ভ্যাকান্সিতে কারা বসবে, 2016-র যারা প্রার্থী ছিলেন তারাই শুধু বসবে নাকি আজ অবধি যারা পাস করে বেরোলেন বিএড তারাও বসতে পারবে, এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয়। তাই এটা নিয়ে সেইভাবে আমরা কমেন্ট করতে পারছি না। যদি ক্লিয়ার থাকতো অনেক কিছু বলার ছিল। আচ্ছা, হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে ওই দুটো পরীক্ষাটা আলাদাভাবে নোটিশ বেরোবে নাকি একটা নোটিশেই পরীক্ষাটা হবে সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয়। যে 2016-র জন্য আলাদা করে নোটিশ বেরোচ্ছে ওই 24,000 ভ্যাকান্সিতে এবং বাকি যেটা বললেন সেটা আলাদা বেরোচ্ছে ফ্রেশার্সদের জন্য, এরকম হচ্ছে নাকি পুরোটাই একসঙ্গে হচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। আর একটা বক্তব্য আমাদের সেটা হচ্ছে যে আপনারা অপশন যেটা আজকে বেরোলো 2, অপশন 1 ছিল রিভিউ পিটিশন। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা রিভিউ পিটিশনটাতে সব থেকে বেশি মনোযোগ দিন, রিভিউ পিটিশনে সব থেকে বেশি মনোযোগ দিন এবং পরবর্তীকালে রিভিউ পিটিশনে যদি নেগেটিভ কিছু আসে তাহলে আপনারা কিউরেটিভের দিকে যাবেন। কিউরেটিভ নিয়ে একটা কথাও আমরা আজকে শুনতে পেলাম না, রিভিউয়ের পরেই এক্সাম বা নোটিফিকেশনের কথা শুনতে পেলাম। এটা কেন হলো? কিউরেটিভের কথা কেন ভাবা হচ্ছে না? কিউরেটিভেরও তো অপশান আছে, সেইটার অপশানটা কেন ভাবা হচ্ছে না? রিভিউয়ের পরেই কেন এক্সামের কথা ভাবা হচ্ছে? এই মাঝের কিউরেটিভটাকে কেন বাদ দেওয়া হচ্ছে? তার মানে কি গভর্নমেন্ট পক্ষ ধরেই নিয়েছে যে রিভিউটা দেখে নেবো, যদি হয় হবে, না হলে পরীক্ষায় দেওয়া হবো, এইটা কি ওনারা ভাবছেন? তাহলে এইটা কিউরেটিভের ব্যাপারটা অবশ্যই যেন ভাবা হয়, এই বিষয়টা থাকবে। যোগ্যদের 100% জব সুনিশ্চিত হয় সেই ব্যাপারটা কিভাবে দেখবেন? আমাদের মধ্যে অনেক ক্যান্সার পেশেন্ট আছেন, এমন অনেক পেশেন্ট আছেন যারা 22শে এপ্রিলের পরে, অর্থাৎ আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে পেশেন্ট হয়েছেন, অর্থাৎ কারোর প্রেশার বেড়েছে, কারোর সুগার বেড়েছে, কারোর স্ট্রোক হয়েছে, কারোর প্যারালাইসিস হয়েছে। এই ক্যান্ডিডেটগুলো তারা কিভাবে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা দেওয়া কিভাবে সুনিশ্চিত হবে, তাদের এক্সাম পাওয়া কিভাবে সুনিশ্চিত হবে, এই বিষয়টা আমরা জানতে চাইছি। যে এই একটি ক্যান্ডিডেট যদি বাদ থেকে যায় তাহলে একজন যোগ্য বঞ্চিত হলো, ওই যোগ্যটি কি দোষ করেছিল, কেন সে বঞ্চিত হবে? সে দেখা গেল পরীক্ষায় বসার মতো অবস্থাতে নেই, তাহলে সে কি দোষ করেছিল, তার ব্যাপারে কি ভাবা হচ্ছে, এই বিষয়টা আমাদের জানার আগ্রহ থাকলো। যে এই পার্টিকুলার যারা অসুস্থ, যারা এক্সামটা দিতে পারবে না, বা দেখা গেলো পার্টিকুলার সেই দিন কোনো একজন ব্যক্তি কোনো একটা কারণে পরীক্ষায় বসতে পারলেন না, হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সে বসতে পারলেন না, তার বিষয়ে কি ভাবা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন থাকবে। করবেন। আচ্ছা, একটা কথা হচ্ছে যে উনি আইনটাকে মানার কথা বলছেন, আইন বাঁচিয়েও কিন্তু এই সমস্ত যোগ্যদের চাকরি নিশ্চিত করার ওয়ে আউট আছে। আমরা যেটা বলতে চাইছি সরকারকে, আর এখানে আমি দুটো প্রসঙ্গ বলবো। একটা হচ্ছে যে রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে রিপ্যানেলের ব্যবস্থা করা যায়, যেটা ওএমআরটা ভ্যালিড ধরা হয়েছে। দ্বিতীয় হচ্ছে সুপার নিউমারি পোস্টের কথা, যেটা উনি উল্লেখ করলেন প্রেস মিটে, যে যারা এক্স সার্ভিস বা ইন সার্ভিস, তাহলে আজকে আমাদের জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে সরকারের সেই স্পেশাল ক্ষমতা আছে,
সেই কোনো সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টেই আছে যে এরকম সুপারনিউমারি পোস্টের মাধ্যমে আমাদের চাকরি ফেরানো সম্ভব, তাহলে সেই বার্তাটাও উনি আজকে দিতে পারতেন। আমরা বলবো উনি অনলাইন নোটিফিকেশনের যে ফর্ম ফিল আপের যে ডেটটা কথা বলেছেন, আমরা আজকে দাবি জানাচ্ছি সেই ডেটটা আরও বাড়ানো হোক, যাতে করে রিভিউ বা কিউরেটিভ ফাইল করা এবং তার মধ্য দিয়ে প্যানেলটাকে বাঁচানোর সময়টা বেশি পাওয়া যায়। সরকারের কাছে আমাদের এই প্রেস মিট থেকে আবেদন এবং দাবি, সরকার এই যে নোটিফিকেশনটা বার করবে সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা আরও বাড়াই যেন, যাতে করে রিভিউ এবং কিউরেটিভের সময়টা আরও বেশি পাওয়া যায়। আবার দুটো প্রশ্ন, এক হচ্ছে আপনার পরীক্ষা বসবেন কিনা, এক দুই হচ্ছে হোয়াট নেক্সট। আপনারা এই মুখ্যমন্ত্রী আজকে বক্তব্যের পর কি আন্দোলন প্রত্যাহার করবেন না আন্দোলন? আমাদের আন্দোলন অবশ্যই চলবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা পরীক্ষায় বসতে চাই না, কোনো পরীক্ষায় বসা সম্ভব নয়। আজকের যে বার্তাটা উনি দিয়েছেন, বিশেষ করে এরপরে আমরা জানি না বেশ কিছু স্যার ম্যাডাম, হয়তো আজকে একজন ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন, জানি না এরপরে কি ডিপ্রেশনের মধ্যে কি সিদ্ধান্ত হবে। মানে এই ভয়ানক পরিস্থিতির জন্য সরকারকে তৈরি থাকতে বলবো আমরা, যে আজকে যে মৃত্যুর পরোয়ানা আজকে দিলেন, আগামী দিনে এই বারংবার একটা দুর্ঘটনা ঘটতে শুরু করবে। আমরা বারবার বলবো এইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে সরকারকে ভাবুক, কোনো পরীক্ষায় না গিয়ে আমাদের বাঁচার ব্যবস্থাটা করতে হবে। আমরা যতদূর জানি এটার একটা প্রভিশন আছে, তো সেক্ষেত্রে আরও আইনজ্ঞর পরামর্শ নেওয়া যেতে পারতো। এছাড়াও পরীক্ষা, অনেকে বলছেন যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দিতে কেন আপত্তি করছি, আপনারা যোগ্য তো পরীক্ষা দিচ্ছেন না কেন, দিতে ভয় পাচ্ছেন কেন, এই প্রশ্নটা বারবার উঠে আসছে। দেখুন, আমরা ভয় পাচ্ছি না, বিষয়টা হচ্ছে আমরা লজিক্যাল কথা বলছি। আজকে যারা বিএড পাস করে এমএ পাস করে পরীক্ষাটা দেবে, তাদের ব্রেনের ইনফরমেশন গ্যাদার করে রাখার ক্ষমতা এবং আমাদের ব্রেনের ইনফরমেশন গ্যাদার করে রাখার ক্ষমতা অনেক কম, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি, তাদের থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি। হয়তো সেই জায়গাগুলোতে আমরা পারবো, কিন্তু আপনারা জানেন একটা পরীক্ষা শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং আর এক্সপিরিয়েন্সের উপর হয় না, ইনফরমেশনের উপর হয়। বেস্ট করে কে বলেছে, কাকে বলেছে, কোন সালে বলেছে, এইভাবে পরীক্ষাটা হয়। আজকে আমাদের 40-37 বছর বয়স, বিভিন্ন রকম মানসিক ইস্যু, প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সমস্যা, বাবা মায়ের বয়স বেড়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, প্রত্যেকে আমরা অন্য জায়গায় এনগেজ হয়েছে। সেই সময় আমার 25 বছর বয়সে আমি যেভাবে পড়াশোনার উপর ফোকাস করতে পেরেছিলাম, যেভাবে মন দিয়ে পড়েছি, যেভাবে ইনফরমেশন গ্যাদার করেছি, আজকে এই বয়সে এসে আমার পক্ষে সেই টাইম বার করাও সম্ভব না। তারপর স্কুল করতে আমাকে স্কুল করতে হবে, আমার একটা এনগেজমেন্ট আছে সারাদিনের, যেটা একজন ফ্রেশার নেই। একটা ফ্রেশার 17 থেকে 18 ঘন্টা সারাদিনে পড়তে পারবে, আমি কতক্ষণ টাইম পাবো? আমি 2 ঘন্টা টাইম পাবো, 3 ঘন্টা টাইম পাবো। আমার বাবার অসুখ আছে, তাকে নিয়ে যেতে হবে, আমার বাচ্চা আছে, তাকে স্কুল নিয়ে যেতে হবে, আমার ওয়াইফের চিকিৎসা আছে, আমার বিভিন্ন রকম এনগেজমেন্ট আছে। তো সেই এনগেজমেন্টে আমি 2 ঘন্টাতে আমি তাদের সঙ্গে কমপ্লিট করে উঠতে পারবো? এটা কি সমান সাম্য বজায় হলো? যেটা কোর্ট বলছে যে সমতা বজায় হয়নি, এখানে কি সমতা বজায় হচ্ছে? এখানেও তো সমতা বজায় হচ্ছে না, এখানেও তো একটা মানে এর সঙ্গে মানে আজকে আমরা যদি চাকরিটা না পেতাম তাহলে আমাদের বসতে হতো, কিন্তু আমি কোনো দোষ করিনি, আমাকে কেন পরীক্ষায় বসতে বলবে সরকার? সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকার সেই দায়িত্ব কেন এড়িয়ে যাচ্ছে?